প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়েকটি নিয়ম শিখেছিলাম। আজকে বাকি নিয়মগুলো শিখব এবং সেই সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো আমরা শিখে নেব। তো আজকে ভয়েসের 3 নম্বর ক্লাস, অর্থাৎ পার্ট 3। তো গতদিন আমরা হু, হুইজ, হোয়াট এই তিনটা দিয়ে করা শিখেছিলাম। আজকে আমরা হুম দিয়ে করা শিখব। তো হুম দিয়ে আমরা একটা বাক্য লিখি, whom do you want? ধরুন এমন একটা বাক্য লিখলাম, whom do you want? তুমি কাকে চাও? তো এই ধরনের বাক্যকে আমরা দুইভাবে ভয়েস করতে পারি, দুইভাবে প্যাসিভ করতে পারি, এবং দুইটাই আমাদের শিখে রাখতে হবে, কারণ প্রশ্নের উত্তরে কোনটা আসবে সেটা তো আর আমরা জানি না, 4টা অপশনের মধ্যে কোনটা থাকবে। তো এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইউ ওয়ান্ট হুম। আচ্ছা, এভাবে আমরা লিখতে পারি, ইউ ওয়ান্ট হুম। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের এই অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনলে আমরা জানি হু। তাহলে হু ইজ ওয়ান্টেড, বা ওয়ান্টেড বাই ইউ, এভাবে আমরা করতে পারি। হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হু ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, এভাবে আমরা করতে পারি। এটা একটা। আচ্ছা, অথবা বাই হুম দিয়ে আমরা করতে পারি, বাই হুম আর ইউ ওয়ান্টেড, এভাবে আমরা করতে পারি। এই নিয়মটা একটু এক্সেপশনাল, এটা আমরা অবশ্যই মনে রাখবো। এইভাবে আমরা করতে পারি যে হুম থাকলেও আমরা বাই হুম দিয়ে করতে পারি। বাই হুম, হুম ডু ইউ ওয়ান্ট এর মানে কি? মানে তুমি কাকে চাও, তুমি কাকে চাও, লক্ষ্য করুন, তুমি কাকে চাও। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, অর্থাৎ তোমার কর্তৃক কাকে চাওয়া হচ্ছে, কাকে চাওয়া হয়, হচ্ছে তো না, হয়। তাহলে এটা একটা গেল। আরেকটা হচ্ছে বাই হুম আর ইউ ওয়ান্টেড, অর্থাৎ কার কর্তৃক তোমাকে চাওয়া হয়। এই দুইভাবেই আমরা কিন্তু করতে পারি। এই দুইটাই আমাদের শিখে রাখতে হবে। এর মধ্যে পরীক্ষায় সবথেকে বেশি অপশন হিসেবে আসে এটা। সুতরাং আমাদের পরীক্ষার জন্য আমাদের এইটা একটু মাথায় রাখতে হবে বেশি করে, কারণ এইটা পরীক্ষার অপশন হিসেবে আসে। এ পর্যন্ত যতবার এসেছে ঠিক এভাবে এসেছে। তাহলে হুম দিয়ে যদি থাকে তাহলে আমরা এভাবে করতে পারবো, আশা করা যায়। আচ্ছা, আমি আপনাদের একটা করে করিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের বাড়িতে বসে বসে এই ধরনের সেন্টেন্স আরো তৈরি করতে হবে এবং সেগুলো সলভ করতে হবে। আচ্ছা, আরেকটা আমি দিই, হোম হ্যাভ ইউ কল্ড? তুমি কাকে ডেকেছো? লক্ষ্য করতে হবে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি আমরা, অর্থাৎ ইউ হ্যাভ কল্ড হুম, এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। তাহলে হুমকে যখন সাবজেক্টের জায়গায় আনবো তাহলে আমরা লিখবো হু, হু হ্যাজ বিন কল্ড বাই ইউ, এভাবে আমরা করতে পারবো যে হু হ্যাজ বিন কল্ড বাই ইউ। আবার আরো একটা করতে পারবো, বাই হুম, বাই হুম হ্যাভ ইউ বিন কল্ড, এভাবেও করতে পারবো। সেন্টেন্সের স্ট্রাকচার দুইটা দেখলে আমরা বুঝতে পারবো এই দুইভাবেই কিন্তু আমাদের করা সম্ভব। তাহলে এটাও একটা করা সম্ভব। আবার এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাও এভাবে করা সম্ভব। এই দুইটা আমরা অবশ্যই নোট করে রাখবো। তাহলে হুম দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু লাগবে না, এ কয়টা হলে হয়ে যাবে। হু, হুইজ, হুম, হোয়াট, এই 4টা হলে হয়ে যাবে। এই 4টা ছাড়া আর তেমন কোনো ডাব্লিউএইচ এর আমাদের প্রয়োজন পড়বে না। তাহলে এর মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মোটামুটি শিখলাম। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। আপনারাও আমার সাথে সাথে অবশ্যই লিখে নেবেন, নোট করে নেবেন একবারে, তাহলে নোট হয়ে যাবে সারা জীবনের জন্য, এগুলো নোট হিসেবে থাকবে।
আর প্রত্যেকটা জায়গায় যে আমি যেমন ইম্পারেটিভ এখানে লিখছি, আপনারা একটু অন্য পৃষ্ঠায় লিখবেন। এগুলোর জন্য আরো জায়গা রাখবেন যেখানে আপনারা আরো প্র্যাকটিস করতে পারেন। তো ইম্পারেটিভে আসে আমরা। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে একরকম হয়, আর লেট দিয়ে শুরু হলে আর এক রকম হয়। তো আমরা ভার্ব দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো দিয়ে আগে দেখি। যেমন ধরুন ওপেন দ্য বুক, এমন যদি থাকে তাহলে আমরা প্রথমে একটা লেট নিয়ে আসব। তারপরে যে এই যে অবজেক্ট যেটা আছে এখানে, যে দ্য বুকটা হচ্ছে অবজেক্ট, সেটাকে আমরা আনবো লেট দ্য বুক। আর লেটের কারণে সবসময় এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর হয় না, সবসময় একটা বি হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের হবে লেট দ্য বুক বি ওপেনড। এই যে হয়ে গেল। তো এরকম ভাবে আমরা আরো একটা যদি এক্সাম্পল দেখি, যে ক্লোজ দ্য ডোর, সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি লেট দ্য ডোর বি ক্লোজড। হ্যাঁ, আবার আমরা আরো একটা সেন্টেন্স লিখি, প্লাগ দ্য ফ্লাওয়ার, প্লাগ দ্য ফ্লাওয়ার্স, তাহলে আমরা এভাবে লিখতে পারি লেট দ্য ফ্লাওয়ার্স বি প্লাকড। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে সেন্টেন্স যদি সুন্দর মতো মুখস্থ করে রাখি তাহলে আর আমাদের ভয়েস চেঞ্জ করতে গিয়ে কোনো অসুবিধা হবে না। কি জন্য? তখনই আমাদের মনে পড়ে যাবে যে এই সেন্টেন্সগুলো তো এইভাবে করতে হয়। তাহলে এই গেল আমাদের একরকম নিয়ম। এখন যদি কোনো লেট দ্বারা গঠনকৃত কোনো বাক্য থাকে, যেমন যদি এমন হয় যে লেট হিম ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করুন এখানে লেট দিয়ে এই ইম্পারেটিভ বাক্যটা শুরু হয়েছে। এটা কিন্তু প্যাসিভ না, এটা অ্যাক্টিভ বাক্য। তো এই ক্ষেত্রে এই এটা যেমন ছিল, ওই ডু দ্য ওয়ার্ক যেমন ছিল ঠিক ওই রকম ভাবে আমরা করব লেট দ্য ওয়ার্ক বি ডান। এটা করলাম। আর এখানে মনে আছে কিনা যে লেট হিম ছিল, এই হিমটাকে আমরা বাই, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, এই হিমটাকে আমরা বাই হিম করে দিলেই হয়ে যাবে। তাহলে লেট হিম ডু দ্য ওয়ার্ক অর্থ লেট দ্য ওয়ার্ক বি ডান, অর্থাৎ এই ডু দ্য ওয়ার্ক যেমন ছিল, ডু দ্য ওয়ার্কের ভয়েস যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করেছি, শুধু এই যে লেটের পরে যে হিমটা ছিল সেটাকে বাই হিম করে দিলে আমাদের হয়ে যায়। অনুরূপ আর একটা সেন্টেন্স আমরা লিখি, যে লেট মি, লেট মি না, লেট মি কুক সাম ফুড, আমাকে কিছু খাবার রান্না করতে দাও। তাহলে আমরা এভাবে লিখতে পারি লেট দ্য লেট সাম ফুড বি কুকড বাই মি। এভাবে, কারণ এখানে মি ছিল সেটাকে আমরা বাই মি করে দিলাম। এভাবে কিন্তু আমরা করতে পারি। আবার যদি কোনো সেন্টেন্সে লেট আস দিয়ে থাকে, এমন লেট আস এনজয় দ্য গেম, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? ওই একইভাবে আমরা লিখব লেট দ্য গেম বি এনজয়েড বাই আস। যেহেতু এখানে আস আছে তাই আমাদের বাই আস হয়ে গেল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাও খুব সহজ। যদি সরাসরি ভার্ব দিয়ে কোনো বাক্য থাকে তাহলেও সেটাকে আমরা লেট দিয়ে পরিবর্তন করতে পারি। আবার যদি লেট দিয়ে কোনো বাক্য থাকে তাহলেও সেটাকে আমরা লেট দিয়ে পরিবর্তন করি, শুধু লেটের পরে যে অবজেক্টটা থাকে সেটাকে বায়ের পরে বসিয়ে দিই, ব্যাস, এই আমাদের হয়ে গেল। তাহলে এই দিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। তো ইম্পারেটিভ সেন্টেন্স শেষ হওয়ার পরে আর তো দরকার নেই অপটেটিভ এক্সক্লামেটরি ভয়েস চেঞ্জ, সাধারণত হয় না বা করা লাগে না বা পরীক্ষায়ও আসে না। সুতরাং ওই দুইটা আমরা অ্যাভয়েড করব। এখন আমরা তাহলে কিছু এক্সেপশনাল টাইপ সেন্টেন্সের এক্সেপশনাল আমরা কিছু দেখব। এক্সেপশনাল কোনগুলা দেখব? হ্যাঁ, যেমন বি গোয়িং টু, বি গোয়িং, এখানে বি অর্থ হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর, অ্যাম অথবা ইজ অথবা আর
অথবা ওয়াজ অথবা ওয়ার, যে কোনোটাই হতে পারে। তাহলে বি গোয়িং টু এরকম যদি থাকে, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি? যেমন আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। লক্ষ্য করুন, আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, অনেকে ভাববে যে অ্যাম এরপরে গোয়িং আছে, সুতরাং এই সেন্টেন্সটা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলে না। এই সেন্টেন্সটা মূলত এই অ্যাম গোয়িং টু টোটালটা মিলিয়ে একটা মডাল অক্সিলারির মতো কাজ করে, এবং এক্ষেত্রে এই সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট ইনফিনাইট টেন্সের সেন্টেন্স। এই ক্ষেত্রে এই অ্যাম গোয়িং টু, এই অ্যাম গোয়িং টুকে আমরা একেবারে হুবহু কোনো রকম পরিবর্তন না করে এটাকে মডাল হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আ ব্যাংক অ্যাকাউন্ট, আমরা সেটা লিখব আ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের পরে তার অ্যাম বসে না, ইজ বসে, তাহলে ইজ, ঠিক ইজ গোয়িং টু এই পর্যন্ত আগে লিখব, ইজ গোয়িং টু, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব এখন আমরা, ওপেনড বাই মি। লক্ষ্য করুন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইজ গোয়িং টু ফর্মটা ঠিক যেরকম ছিল সেরকমই রয়ে গেছে, অর্থাৎ আয়ের পরে অ্যাম বসে বলে অ্যাম গোয়িং টু হয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের পরে তার অ্যাম বসে না, এই জন্য ইজ গোয়িং টু হয়েছে, কিন্তু মূল বিষয়টা গোয়িং টু যে ফর্মটা সেটা কিন্তু অপরিবর্তিতই রয়ে গেছে। এই ধরনের সেন্টেন্সগুলো এক্সেপশনাল সেন্টেন্স। এরকম আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি যে হি ইজ, হ্যাঁ দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে, এখানে অতিরিক্ত একটা বি ভার্ব থাকবে, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড। দুঃখিত, আমি লক্ষ্য করি নাই। কারণ এখানে ইজ গোয়িং টু এটা হলো মডাল অক্সিলারি, তো এটা মডাল অক্সিলারির পরে তো আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবে, যেমন ক্যান থাকলে ক্যান বি হয়, উইল থাকলে উইল বি হয়, তাহলে ইজ গোয়িং টু থাকলে ইজ গোয়িং টু বি। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা বি হবে। থ্যাংক ইউ মেরিনা, বিষয়টা খেয়াল করার জন্য। আমি আসলে হুট করে লক্ষ্য করিনি। যাই হোক, তো যেটা বলছিলাম, পরবর্তী লাইনের যেটা বলছিলাম যে হি ইজ গোয়িং টু বাই আ কার, তাহলে আমরা এখানে লিখব আ কার ইজ গোয়িং টু বি বট বাই হিম। ঠিক এভাবে আমরা ও গোয়িং টু ফর্মের যতগুলা রূপ আছে এগুলোকে আমরা এভাবে চেঞ্জ করে ফেলবো। আপনারা এভাবে আরো কয়েকটা সেন্টেন্স নিজেরা তৈরি করে করে নেবেন। এবার আমরা পরবর্তী যে নিয়মটা শিখব, সেই নিয়মটা হচ্ছে যদি মডাল অক্সিলারি থাকে, যেমন ধরেন ক্যান কুড শ্যাল শুড এগুলো যদি থাকে, মডাল অক্সিলারি থাকলে কি হবে? মডালস, যেমন ধরুন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা এ ধরনের একটা বাক্য লিখলাম, তাহলে ওই আগের মতোই দ্য ওয়ার্ক ক্যান থাকলে ক্যান বি ডান বাই হিম। দেখেন খুব সহজেই কিন্তু আমাদের ক্যানকে ক্যানের জায়গায় অপরিবর্তিত রেখে ক্যান বি ডান আমরা লিখে ফেললাম, তাই না? ঠিক তেমনি ভাবে ধরুন আমরা যদি লিখি যে কামাল মে কামাল মে সরি বাই সাম ভেজিটেবলস, এমন যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি সাম ভেজিটেবলস মে বি বট বাই কামাল। এভাবে আমরা যে মডেলটা থাকবে সেই মডেলটাকে হুবহু রেখে তারপরে শুধু একটা অতিরিক্ত বি ভার্ব বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন অন্যান্যগুলো দিয়ে, অথবা আমি আরেকটা দেখাতে পারি, যেমন আমরা বলতে পারি রিনা উইল ওপেন আ শপ, তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি আ শপ উইল বি ওপেনড বাই রিনা, এভাবে আমরা লিখতে পারি। তো তাহলে আমরা দেখলাম মডালসের
কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। রিফ্লেক্স, REFLEXIV, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি মাইসেলফ, হিমসেলফ, এগুলা থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তো সেরকম একটা সেন্টেন্স আমরা দেখি, যেমন আমরা যদি লিখি যে আই ডিড সরি আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, এমন যদি থাকে, হুম, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা এভাবে করব, এই আই ডু দ্য ওয়ার্ক এখান থেকে এইটুকু যেভাবে ভয়েস যেভাবে করতে হয় সেভাবে করব। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আর মাইসেলফটা যেমন ছিল ঠিক তেমন বসিয়ে দেব। আচ্ছা, এটা গেল একরকম। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যগুলোর এটা একটা সিস্টেম। এখন আমরা যদি মানে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে সরাসরি অবজেক্ট করি তখন সেক্ষেত্রে কি হবে দেখি আমরা একটু। যেমন হি কিল্ড হিমসেলফ, মানে সে নিজেই নিজেকে হত্যা করলো। তাহলে এখানে অবজেক্ট কিন্তু এখন রিফ্লেক্সিভ প্রোনাউন। আগের যে সেন্টেন্স ছিল সেখানে কিন্তু অবজেক্ট ছিল দা ওয়ার্ক, আর এটা জাস্ট ওর মতো ও ছিল তাই ওর মতো বসেছিল। এখন কিন্তু কোনো অবজেক্ট নাই এই বাক্যের, হিমসেলফ সরাসরি অবজেক্ট। সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো একটু এক্সেপশনাল। এই সেন্টেন্সগুলো করতে গেলে আমরা যে সাবজেক্ট আছে সেটাকেই রাখবো। তাহলে হি আর কিল্ডের যখন আমরা ভয়েস করব তাহলে এটা পাস্ট টেন্স বলে ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এভাবে আমরা করব। নেক্সট, পরে আর একটা সেন্টেন্স আমরা লিখি। যেমন আমরা লিখতে পারি যে রিনা ফ্যান্ড হারসেলফ। এক্ষেত্রেও কিন্তু আমাদের হারসেলফটা হচ্ছে সরাসরি অবজেক্ট। এ ধরনের বাক্যকে আমরা ঠিক রিনাকেই সাবজেক্ট রেখে আমরা এভাবে করব। রিনা ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই জন্য আমরাও এখানে পাস্ট টেন্স ব্যবহার করলাম। রিনা ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। লক্ষ্য করুন কত সহজে কিন্তু আমরা এগুলো করতে পারি। এটা তাহলে আমাদের আরো একটা সিস্টেম গেল, এটা তাহলে আমরা বুঝলাম। এখন পরবর্তী যেটা সেটা হলো কোয়াজি প্যাসিভ যে বাক্যগুলো আছে। আচ্ছা, কোয়াজি প্যাসিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন ভয়েস চেঞ্জগুলো কিভাবে করব এটাও একটা এক্সেপশনাল রুল। কোয়াজি প্যাসিভ শব্দের অর্থ হলো অর্ধেক প্যাসিভ, অর্থাৎ যে বাক্যগুলো কাজে কর্মে মানে স্ট্রাকচারালি অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক থেকে প্যাসিভ তাকে সাধারণত আমরা কোয়াজি প্যাসিভ বলে থাকি। যেমন ধরুন হানি টেস্ট সুইট, হানি খেতে মিষ্টি। হানি তো নিজে নিজে খেতে পারে না, তাই না? কিন্তু তারপর অর্থগত দিকটা প্যাসিভের মতো মনে হলেও বাস্তবিক পক্ষে বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। তো এই ধরনের সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, এই যেটাই হানি সেটাই সুইট, এই সুইটটা কিন্তু কোনো নাউন না। সুইটটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে হানি খেতে কেমন মিষ্টি, তাহলে হানিটা কেমন মিষ্টি, তাহলে এই সুইটটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মনে রাখবেন এটা অবজেক্ট না। এই ধরনের বাক্যই একমাত্র আলাদা টাইপের বাক্য, নোট লিখে রাখবেন যে এ ধরনের বাক্যই একটু আলাদা টাইপের বা ভিন্ন টাইপের বাক্য, যেগুলোর অবজেক্ট না থাকা সত্ত্বেও এগুলোর প্যাসিভ সেন্স করা যায়, প্যাসিভ করা যায়। এবং সেই ক্ষেত্রে প্যাসিভগুলো এভাবে করতে হয় যে হানি ইজ টেস্টেড সুইট, অথবা আরও একভাবে করা যায় যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই দুইভাবেই কিন্তু এখানে করা সম্ভব। হানি ইজ টেস্টেড সুইট অথবা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখন পরীক্ষার হলে দুইটা অপশনই থাকবে না, যে কোনো একটা অপশন থাকবে, সেখান থেকে আপনাদের বেছে নিতে হবে যে আপনারা কোনটা নেবেন। তাহলে কোয়াসি প্যাসিভ সেন্টেন্সও আমরা দেখলাম। এরপরে আমি আরও একটা এক্সাম্পলে চলে যাব। যেমন আমরা দ্য হাউস
ইজ বিল্ডিং। দ্য হাউস ইজ বিল্ডিং শব্দের অর্থ হচ্ছে যে বাড়িটা নির্মিত হচ্ছে। দেখুন, হাউস ইজ স্ট্রাকচারালি এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু মানে অর্থগত দিক থেকে এটি একটি প্যাসিভ সেন্টেন্স। তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং এই ধরনের বাক্যকে আমরা এভাবে লিখতে পারি, দ্য হাউস ইজ বিং, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স তো এই জন্য অতিরিক্ত একটা বিং নিয়ে আসলাম। দ্য হাউস ইজ বিং বিল্ড। ঠিক আছে, এভাবে যেহেতু সাবজেক্টের জায়গায় হাউস আছে, কিন্তু হাউসের তো বিল্ডিং মানে নিজে নিজেই তৈরি করার ক্ষমতা নেই, তাই জন্য এটাকে আমরা কোয়াজি প্যাসিভ সেন্টেন্স বলি। এবং এই ধরনের বাক্যকে প্যাসিভ করার সময় যেটা সাবজেক্ট থাকে সেটাকে অপরিবর্তিত রেখে আমাদের কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী এভাবেই করে দিতে হয়, বা যে টেন্স থাকবে সেই টেন্সের ফর্মুলা অনুযায়ী করে দিতে হবে। এই হচ্ছে আমাদের এক্সেপশনাল সেন্টেন্স। আচ্ছা, এছাড়া আরও কিছু এক্সেপশনাল সেন্টেন্স আছে যেগুলো আমরা আগামীকালকে দেখব। সেগুলি হচ্ছে প্রিপোজিশনাল। যেমন একটা আজকে দেখিয়ে দিই, যেমন আই নো হিম, আমি তাকে চিনি। তো সেক্ষেত্রে এটা লিখতে হয় হি ইজ নোন টু মি। এখানে আর বাই মি লিখতে হয় না, টু মি লিখতে হয়, কারণ নো এর পরে সবসময় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে টু। ঠিক আছে, তো এভাবে আমাদের হি ইজ নোন টু মি এভাবে আমাদের সেন্টেন্সটাকে তখন লিখতে হবে। তো এই ধরনের আরও অনেকগুলো প্রিপোজিশন, ভিন্ন ভিন্ন ধরনের প্রিপোজিশন আমাদের বসাতে হয়, সেগুলো আমরা আগামীকালকে দেখব। এবং সেই সাথে আরও যা এক্সেপশনাল নিয়ম আছে সেগুলি নিয়েও আমরা আগামীকাল আলোচনা করব। এবং এর মাধ্যমেই আমাদের ভয়েস চেঞ্জের ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর বৃহস্পতিবারের দিন এটার উপরে এবং প্রিপোজিশনের শিটের উপরে আমরা এক্সাম নিয়ে নেব।